এই ভিডিওতে আমরা মডেল কোশ্চেন পেপার 7 এর পার্ট 2 নিয়ে আলোচনা করব। তোমাদের দেখবে তোমরা পেজ নাম্বার 563 নাম্বার পেজের ভলিউম 2 এর রায়ান মার্টিন প্রশ্ন বিচিত্রার যে 563 নাম্বার পেজের 2 নম্বরের প্রশ্নগুলো রয়েছে সেই কোশ্চেনগুলোর আজকে ডিটেল আলোচনা করব। যারা মাধ্যমিক 2025 দিবে এবং এবারে টেস্ট এক্সাম দিবে, আর মাত্র তোমাদের 1.5 মাস মতো বাকি রয়েছে হাতে। তোমরা ভালো করে প্রশ্নগুলো প্র্যাকটিস করো। আমি 6 অব্দি কমপ্লিট করে দিয়েছি, যারা দেখোনি প্লে লিস্টে চলে গিয়ে ভিডিওগুলো দেখে নাও। প্রত্যেকটা প্রশ্ন ডিটেল অ্যানালাইজ করেছি। যারা নতুন আছো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। এই ভিডিওটি দেখেই তোমরা কনসিডার করবে যে আগের ভিডিওগুলো দেখবে কি দেখবে না। প্রত্যেকটা প্রশ্ন ডিটেল বলে দিয়েছি, খুব খুব উপকারে লাগবে তোমাদের। তো শুরু করব বেশি সময় নষ্ট না করে। আজকের প্রথম প্রশ্ন দেখো, 4-1 কি বলেছে। বলছে বার্ষিক 10% হার সুদে 1992 সালের 5ই জানুয়ারি থেকে 30শে মে পর্যন্ত 1750 টাকার সুদ কত হবে হিসেব করে লিখতে বলেছে। তাহলে দেখো এখানে প্রথমত আমার এখানে কি দেওয়া রয়েছে, এখানে কি দেওয়া রয়েছে, আর দেওয়া রয়েছে ইয়েস অন্য। আর কত দেওয়া রয়েছে, 10% দেওয়া রয়েছে, ইয়েস অন্য। আচ্ছা, আর কি দেওয়া রয়েছে, এখানে পি দেওয়া রয়েছে মানে আসল দেওয়া রয়েছে, আর মানে সরল সুদের হার। আসল কত দেওয়া রয়েছে, এখানে 1750। কত দেওয়া রয়েছে বাবু, 1750 টাকা দেওয়া রয়েছে আমাদের পি। কিন্তু এখানে টি কি দেওয়া রয়েছে, আমি বলবো ইয়েস, টি কিন্তু এখানে দেওয়া রয়েছে। কেন, কি কি জন্য টি দেওয়া রয়েছে এখানে দেখো, ভালো করে লক্ষ্য করো। এখানে টি কি ভাবে দেওয়া রয়েছে এটা ভালো করে লক্ষ্য করো। দেখো জানুয়ারি থেকে কত দূর অব্দি গেছে বল, দেখো মে মাস পর্যন্ত। একদম প্রত্যেকটা জিনিস ডিটেল বলবো, শুধু মন দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো জানুয়ারি থেকে কোথাও কত গেছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে। ওকে, এত দূর অব্দি গেছে, ইয়েস অন্য। এত দূর অব্দি গেছে, ইয়েস অন্য। বলো জানুয়ারি মাস কত দিনের, জানুয়ারি মাস কত দিনের বলো বাবু, 31 দিন। ফেব্রুয়ারি মাস দুটো হয়, 28ও হয়, সঙ্গে 29 হয়। দেখো এখানে সাল কি দেওয়া রয়েছে, 92। তাহলে 1992, 1992 এটা কিন্তু তোমরা জানো লিপ ইয়ার। কারণ কি, এটা 4 দিয়ে ডিভাইড হয়ে যাবে, তার মানে এটা কিন্তু 29 দিনের। তার মানে ফেব্রুয়ারি এখানে 29 হয়ে যাবে, মার্চ হয়ে যাবে কত, 31, এপ্রিল হবে 30, মে হবে কত, 31। এবারে আমাদের কাজ হচ্ছে কি, আমাদের জানুয়ারি কিন্তু পুরো নেয়নি। কোথা থেকে নিয়েছে বাবু বলো, এখানে 5 জানুয়ারি থেকে স্টার্ট করেছে কিন্তু। ওকে, 5 জানুয়ারি, 5th জানুয়ারি থেকে স্টার্ট করেছে। তার মানে এখানে যে সময়টা পড়ে রয়েছে সেটা কিন্তু বাকি আমার আর 26 দিন পড়ে রয়েছে। 5 জানুয়ারি অব্দি কমপ্লিট হয়ে গেছে, 5 জানুয়ারি থেকে আমি 5 জানুয়ারি নিব না। কারণ কোনো ব্যাংকিং নিয়মে বা যখন সুদে আমরা করবো না অঙ্ক, সরল সুদ বা চক্রবৃদ্ধি সুদ, একদিন কিন্তু তোমাকে বাদ দিতে হয়। লাস্টের একদিন বাদ দিবে, নাহলে প্রথম একদিন। যেদিন তোমরা সুদ দেওয়া শুরু করছি, আমার যে টাকাটা যেখানে আমি জমা দিব ওই দিনটা কিন্তু সুদ ক্যালকুলেট হয় না। তাই আমি কিন্তু 5 বাদ দিয়ে দিচ্ছি। তাহলে নিশ্চয়ই আর 26 দিন পড়ে রয়েছে। আর এটা কত রয়েছে, এটা 29ই থাকবে, এটা 31 থাকবে, এটা 30 থাকবে। কিন্তু এই 31-এর জায়গায় দেখো 30শে মে অব্দি নিয়েছে। তার মানে 31 না নিয়ে আমরা নিব কত, 30শে মে অব্দি। একদিন আমি কিন্তু এখানে হয়নি, 30শে মে অব্দি কিন্তু ক্যালকুলেট করা হয়েছে। এটা যদি আমি যোগ করি কত হবে, 9×15, 9×15 এক 16। আর এখানে কত হবে, 2×2 4, 4×4 = 3, 7, 3×10 = 13, 1×14, তাহলে 146। কি বেরোলো বাবু বলো, এখানে কত বেরোলো, 1, 4, 6। এটা কি বেরোলো, এত দিন বেরোলো। কিন্তু আমরা কি জানি, সরল সুদ বা চক্রবৃদ্ধি সুদে সবসময় বছরে ক্যালকুলেট করবো আমি। তাহলে অ্যাকচুয়াল টাইম কত হবে বলো, 1, 4, 6/365 বছর। কারণ দিনকে বছরে নিয়ে আসতে হলে কি করতে হবে, 365 দিয়ে ভাগ করতে হবে। আমি অ্যান্সারটা করি। সুদ বলেছে, কি চেয়েছে আমাকে, কি চেয়েছে বাবু বলো, এখানে সুদ চেয়েছে মানে আমাকে আই চেয়েছে। আই সমান কি সূত্র জানি আমি, PRT বাই 100, ইয়েস অন্য। PRT বাই 100। তাহলে দেখো এখানে পি কত, এখানে 1750, ইয়েস অন্য। আর কত, এখানে 10। টি কত এখানে, 1, 4, 6/365 দিয়েছে, মানে এখানে একটা 100 আমার কি হয়ে যাবে, নিচে ভাগ হয়ে যাবে। এবারে আমরা কি করব, কাটাকাটি করব। দেখো এখানে একটা শূন্য, এর একটা শূন্য কেটে দাও। আচ্ছা সরি, এটা আগে কাটি, 5-এ কাটি, 5×7 = 35, 5×3 = 15, 5×3 = 15, 16, 17, 5×5 = 25, 73, 2-এ 146। তার মানে এখানে দেখো 35 × 2, তাই তো। মানে হচ্ছে 70। ওকে, তাহলে আমার যে যে টাকাটা আমার সুদ ছিল, অর্থাৎ যে টাকাটা সুদ কত হবে জিজ্ঞেস করেছিল, সেটা কিন্তু আমাদের কত হয়ে যাবে বাবু বলো, 70 টাকা। ক্লিয়ার হয়েছে না হয়নি? 2 নম্বরের প্রশ্ন ভালো করে দেখে নিবে। টি এর জায়গায় এই যে টিটা আমি বের করেছি না, এই জায়গায় এখানে এই 26 প্লাস 29 প্লাস 31 প্লাস 30 প্লাস 30 এগুলো করে 146 দিন লিখবে, তারপরে বছর যেমন আছে সেরকম লিখে দিয়ে আসবে। ওকে, অতএব নির্ণেয় সুদ, অতএব নির্ণেয় সুদ লিখে আসবে কত, নির্ণেয় সুদ, অতএব নির্ণেয় সুদ হবে কত, 70 টাকা। ক্লিয়ার হয়েছে না হয়নি? নির্ণয় কত টাকা সুদ হবে, 70 টাকা সুদ হবে।
ওকে, তাহলে আমি নেক্সট কোশ্চেনের দিকে এগাই। প্রত্যেকটা প্রশ্ন ডিটেল বলবো, সবাইকে বলবো শেষ পর্যন্ত অবশ্যই দেখা। একটা ভিডিও আপাতত তোমাদের বলবো শেষ পর্যন্ত দেখো, তোমাদের অঙ্কের প্রতি খুব ভালোবাসা চলে আসবে, আমি এইটুকু বলতে পারি। শুধু শুধু শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখতে থাকো। ওকে, নেক্সট কোশ্চেনে আসবো আমরা। কি বলেছে দেখো, কোশ্চেন নাম্বার 2 কি বলেছে, বলছে বছরের শুরুতে দুই বন্ধু যথাক্রমে 50,000 টাকা, 40,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলো। কয়েক মাস পর তৃতীয় বন্ধু ওই ব্যবসায় 20,000 টাকা লগ্নি করলো। লগ্নি করা মানে হচ্ছে সেও ব্যবসায় যোগদান করেছে, এত টাকা ইনভেস্ট করেছে। বছরের শেষে 31,000 টাকা যদি লাভ হয়, কত টাকা? 31,000। প্রথম দুই বন্ধুর মোট লাভ বলে দিয়েছে 27,000 টাকা হলে, তৃতীয় বন্ধু ব্যবসায় শুরু হওয়ার কত মাস পরে ব্যবসা লগ্নি করেছিল, মানে ব্যবসায় যে সে যে 20,000 টাকা দিয়েছিল সেটা কত মাস পরে দিয়েছিল। ওকে, তার মানে তোমাকে আগে অঙ্কটাকে বুঝিয়ে দিয়ে আমি তারপরে অঙ্কটা করা শুরু করবো। দেখো, এখানে তিনজন বন্ধু রয়েছে, এ রয়েছে, বি রয়েছে, সি রয়েছে। বলছে এ কিছু টাকা তো এখানে প্রথমে শুরু করেছে কত টাকা দিয়ে? 50,000। বি 40,000। ওকে, এত টাকা দিয়ে ব্যবসা শুরু করে দিয়েছে তারা কিন্তু দুই বন্ধু মিলে। এবারে আরেকজন বন্ধু কয়েক মাস পর, আমি জানি না কত মাস পরে, ঠিক আছে, বলছে কয়েক মাস পরে যে সি বন্ধু সে কিন্তু 20,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে। ঠিক আছে, এই সি সি কত মাস পরে আমি জানি না, আমি ধরে নিব এখানে এক্স মাস পরে, যদি আমি ধরে নিই যে এক্স মাস পরে সি দিয়েছে, ঠিক আছে, তার মানে বলো এখানে 50,000 টাকা এ এর যে টাকাটা, এটা কিন্তু 12 মাস খাটবে। বলেছে দেখো বছরের শেষে এই টাকাটা আমার লাভ হয়েছে, আমার যে লাভ হয়েছে ব্যবসাতে খাটানো হয়েছে, নিশ্চয়ই এ এর 50,000 টাকা 12 মাস খাটবে, ইয়েস অর নো? বি এর 40,000 টাকা 12 মাস খাটবে, কিন্তু সি এর যে 20,000 টাকা সে তো এক্স মাস পর থেকে চালু করেছে, এর কিন্তু কত মাস খাটবে? 12 - X মাস খাটবে। কেন? কারণ আগে এক্স মাস তো তার খাটেনি, কিন্তু পরের 12 - X মাস কিন্তু তার খেটেছে। আমি যদি ধরি, ধরো তোমাকে যদি এক্সাম্পল দিয়ে বোঝাই, যে এখানে ধরো 4 মাস পরে সি টাকাটা যোগ করলো, তার মানে কি অ্যাকচুয়ালি 8 মাস তার 20,000 টাকা কেটেছে, 12 - 4। ক্লিয়ার হয়েছে না হয়নি? এরপরে দেখো, তাহলে এইটুকু যদি বুঝে যাও, এবারে আমি অঙ্কটা করা শুরু করি। তাহলে প্রথমে আমি কি লিখবো বলো, যে মনে করি বা ধরি, ঠিক আছে, মনে করি বা ধরি, কি করব আমি, তৃতীয় বন্ধু তৃতীয় বন্ধু এক্স মাস পর ব্যবসায় 20,000 টাকা লগ্নি করেছে। ঠিক আছে, লগ্নি করেছে। তাহলে বলো এখানে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বন্ধুর মূলধনের অনুপাত। মূলধনের অনুপাত, তাহলে আমরা অনুপাতটা বের করব। দেখো ভালো করে দেখবে, লক্ষ্য করবে যেটা আমি বললাম। তাহলে প্রথম বন্ধুর যে 50,000 টাকা 12 মাস কেটেছে, ইয়েস অন্য অনুপাত চেয়েছে। দ্বিতীয় বন্ধুরও কিন্তু 40,000 টাকা 12 মাস কেটেছে। তৃতীয় বন্ধুর যে 20,000 টাকা সে লগ্নি করেছে, এটা কিন্তু কেটেছে 12 - X মাস, ইয়েস অন্য, ইয়েস অন্য। এবারে কি করব, আমরা এটাকে কাটাকাটি করব। দেখো প্রথম 4টা করে শূন্য কিন্তু সবগুলোতে কেটে যাবে, ইয়েস অন্য। আচ্ছা, এবারে যদি আমি কাটি, এটা 2 একে 2, 2 এ 4, আর 2 6 12। ওকে, তার মানে এদিকে আসছে কত, 5 6 30 অনুপাত 12 2 24 অনুপাত 12 - X। ওকে, ক্লিয়ার হয়েছে না হয়নি? তাহলে এইটা হচ্ছে কি বলো, তাদের মূলধনের অনুপাত। এবারে দেখো মোট লাভ কত হয়েছে তাদের, তাদের কিন্তু মোট লাভ বলে দিয়েছে। তাহলে মোট লাভ বলেছে 31,000 টাকা, ইয়েস অন্য। তাহলে আমরা কি জানি, মূলধনের অনুপাতে মোট লাভকে যদি ভাগ করে দিই সেটাই হবে তাদের লাভ্যাংশের অনুপাত। তাহলে প্রথম, আচ্ছা আমি ফার্স্ট লিখছি, তাহলে প্রথম বন্ধুর লাভ্যাংশ কত হবে বলো? প্রথম বন্ধুর লাভ্যাংশ কত হবে? 30 বাই, এইটা কি করবো, 30 24 12 - X যোগ করব, তাহলে এটা হচ্ছে 54 প্লাস 12, মানে হচ্ছে কি বলছি আমি, আনুপাতিক ভাগাকার করতে হবে। 30 প্লাস 24 প্লাস 12 - X, এটাই তো যোগ করলে এটা নিচে বসাবো। ওকে, তাহলে 54 প্লাস 12, 56 তাই তো, 66 - X, এই টাকাটা ইন্টু 31,000, এটা হচ্ছে কার বলো? এটা হচ্ছে প্রথম বন্ধুর লাভ্যাংশ, ইয়েস অন্য। একই রকম ভাবে দ্বিতীয় বন্ধুর লাভ্যাংশ কত হবে বলো? 24 বাই 66 - X ইন্টু 31,000, এত টাকা। তৃতীয় বন্ধুর লাভ্যাংশ হবে কত? 12 - X বাই
66 মাইনাস এক্স ইন্টু 31,000 টাকা। ক্লিয়ার হয়েছে না হয়নি? এবারে আমাকে একটা জিনিস বলো, এক্সটা বের করতে হলে যে কোনো জায়গায় কোনো কিছু যদি তোমাদের এক্স ধরে নাও, তাকে বের করতে হলে কিছু তো শর্ত দিতে হবে, না হলে তুমি এক্স বের করবে কি করে? তাহলে এই শর্তটা এখানে দেওয়া রয়েছে, দেখো শর্তটা এখানে দেওয়া রয়েছে, ভালো করে লক্ষ্য করলে দেখবে। আমরা এখানে শর্তানুসারে লিখবো। শর্তানুসারে দেখো, এই দেখো 27,000 টাকা কি, এটা তো নিশ্চয়ই লাগাতে হবে। প্রথম দুই বন্ধু মোট লাভ 27,000 টাকা, তার মানে বলো 30/66 - ইন্টু 31,000 প্লাস 24/66 - ইন্টু 31,000। এই যে যোগ করলাম, এইটা নিশ্চয়ই 27,000 সঙ্গে সমান হবে, ইয়েস অন্য? কারণ প্রথম বন্ধুর মোট লাভ তো বলে দিছে প্রথম দুজন বন্ধু। ঠিক আছে, এইখান থেকে আমি এক্স এর ভ্যালু বের করবো। ওকে, দেখো অঙ্কটা কিন্তু একটু জটিল দিয়েছে, কিন্তু একদম ইজি, বুঝতে পারছো তো, একদম ইজি। দেখো এখানে 31,000 সবগুলো থেকে কি চলে আসবে বলো? সবগুলো থেকে দুটো থেকে কমন চলে আসবে। 31,000 কমন চলে আসবে, তাহলে আমি লিখতে পারি না, 31,000 কমন যদি চলে আসে, এদিকে থাকবে 30/66 মাইনাস এক্স প্লাস 24/66 মাইনাস এক্স। ওকে, এটা আসবে 27,000 টাকা। ওকে, এই দেখো এদিকে না কিন্তু তিনটা, এদিকে তিনটার শূন্যটা ভাগ হলে কিন্তু কেটে যাবে, ঠিক না বল? কাটবো আমি এবারে 31 ইন্টু, আচ্ছা এটা কত আসবে, 30 + 24/66 মাইনাস এক্স, কারণ দুদিকে 66 মাইনাস এক্স রয়েছে, লসাগু হয়ে যাচ্ছে। ওকে, এবারে এবারে এগুলো কিন্তু দেখো আমি তোমাদের বোঝানোর জন্য খুব ডিটেল করে দিচ্ছি, তোমরা যখন স্টেপ জাম্প একটু করতে তো হবে তোমাদের, তাই না? না হলে তো অঙ্ক অনেক লেন্দি হয়ে যাবে। দেখো 27 × 2 = 54, তাহলে পড়ছে কত এখানে, 62/63 মাইনাস এক্স ইজিক্যাল টু 1, বা গুণ করে দাও, 66 মাইনাস এক্স ইকুয়ালস টু 62, বা এক্স সমান কত হবে, 66 - 62 মানে 4 হচ্ছে। তাহলে এক্সটাকে আমি কি ধরেছিলাম, এক্সটাকে কি ধরেছিলাম বলো? এক্সটা হচ্ছে এত মাস পরে, তাহলে আমার 4 বেরোলো এটা। মানে অ্যাকচুয়াল আমি এক্স কে কি ধরেছিলাম, যে তৃতীয় বন্ধু, তৃতীয় বন্ধু এক্স মাস পর ব্যবসায় 20,000 টাকা লগ্নি করেছিল, তার মানে এক্স মাস মানে অ্যাকচুয়ালি আমার 4 বেরোলো। তাহলে তৃতীয় বন্ধু 4 মাস পরে, শুরু হওয়ার 4 মাস পরে ব্যবসায় 20,000 টাকা লগ্নি করেছিল, এটাই তো আমাকে চেয়েছে, শুরু হওয়ার কত মাস পরে ব্যবসায় লগ্নি করেছিল। অ্যান্সার কত হবে, 4 মাস পরে। ক্লিয়ার হয়েছে, 4 মাস পরে হবে। ওকে, নেক্সট কোশ্চেনে যাই। অবশ্যই বুঝতে পেরেছো নিশ্চয়ই তোমরা, ঠিক? ওকে, যদি না বুঝতে পারো কমেন্ট করে জানাবে, আর ভিডিওটি কেমন লাগছে প্লিজ জানাও একটু। ওকে, কমেন্ট করে জানাও তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে, যে স্যার ভিডিওগুলো ভালো লাগছে, যদি খারাপ লাগে তাও কিন্তু কমেন্ট করে জানাও, ঠিক আছে? যে স্যার ভালো লাগছে না ভিডিওগুলো, মজা আসছে না, তাই না? আমি তো বলবো যে প্রত্যেককে মজা আসবে, প্রত্যেকের মজা আসবে। অঙ্ককে এরপর থেকে হয়তো তোমরা ভালোবেসে ফেলবে, যে আচ্ছা অঙ্কটা এতটাই সোজা, এতটাই, অন্যান্য সাবজেক্টের থেকে তো অনেকই সোজা আমি বলবো। ঠিক আছে, শুধু বলো কি বলো তো, একটা নির্দিষ্ট ওয়েতে এগোতে হবে, যেটা তোমরা করো না। প্রত্যেকটা জিনিসে তোমরা ভাবো যে একটু মুখস্থ করে কোনো রকম ভাবে বেরিয়ে যাবো, কিন্তু অঙ্কে এটা হবে না। জাস্ট তোমাকে জানতে হবে যে কিভাবে অঙ্কগুলো আসছে, কেন আসছে, তারপরে দেখো। ঠিক আছে, তারপরে তোমরা দেখো যে তোমাদের কতটা উপকারে লাগছে, এবং অঙ্ককে কতটা তোমরা ভালোবেসে ফেলেছো, ছেড়ে থাকতে পারবে। নেক্সট কোশ্চেনে যাই, বেশি সময় ওয়েস্ট করবো না আমি। কোশ্চেন নাম্বার কি আছে দেখো, 3। বলছে মান নির্ণয় করো। ওকে, মান নির্ণয় করো। 3-এর দাগ কি দিয়েছে, √15 মাইনাস √3 ইন্টু √6 প্লাস √2। এটা তো দেখো সেই যোগ গুণের যে পড়েছিলে না, কত সোজা, দেখো গুণ করো। তাহলে প্রথমে কি করি, এর সঙ্গে এই দুটো গুণ করবো, আবার এর সঙ্গে দুটো গুণ করবো, এটা গুণ করলে কত হবে, √15 × 6 = 90 মাইনাস √6 ইন্টু √3 কত হবে, এর সঙ্গে এটা একবার হলো, এর সঙ্গে এটা একবার। হ্যাঁ, সেই 8 এরকম করেছিলে। 6×3 = 18 প্লাস এর সঙ্গে এর একবার, 15×2 = 30, আবার এর সঙ্গে √3 প্লাসে মাইনাসে মাইনাস √6। এটা কত হবে বলো, 90। 90 মানে কি, √90, এটাকে তোমাকে ভাঙতে হবে। √90 9 × 10, 9 মানে কি বলো, 3√10। তাহলে এটা হয়ে যাবে 3√10 মাইনাস, এটা তো √18 থেকে যাবে, তাই তো? না, 3×3 = 9, 2 = 18, মানে 3√2। বলবে স্যার কিভাবে করলেন? √18 কে কিভাবে লিখতে পারি আমি, 3 × 3 × 2, জোড়া একটা বেরিয়ে আসবে, 3 এর জোড়া নেই, ভেতরে থেকে যাবে।
ঠিক না ভুল? √30 কে চেঞ্জ করতে পারবো না, -√6 কেও চেঞ্জ করতে পারবো না, তার মানে আসছে এটাই অ্যান্সার হবে, আর কিছু হচ্ছে না কিন্তু। ঠিক আছে, দেখো কত সহজ অ্যান্সার বেরিয়ে এলো। বুঝতে পারলে? এটাই হবে অ্যাকচুয়াল অ্যান্সার, কোনো ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, 3√10 -3√2 +30 -√6। নেক্সট কোশ্চেনে যাবো আমরা। কোশ্চেন নাম্বার 6। a²b² + 1 = 2ab, এ ও বি এর মধ্যে সম্পর্ক লেখো। তাহলে 5 করবো, কি আছে বলো? a²b² + 1 = 2ab। আচ্ছা, এখান থেকে কি করব আমি? a²b², 2ab টাকে এইদিকে নিয়ে চলে আসি, -2ab হয়ে যাবে না? এটা কি ছিল? প্লাস ছিল, = কিছু থাকবে না। দেখো a², আচ্ছা এইটাকে আর এইটাকে একটু এইভাবে লিখতে পারি না আমি? a² মাইনাস -2ab + 1 কে লিখতে পারি 1² = 0। এটা এবারে লিখতে পারি, দেখো ab-1² কারণ দেখো a² -2ab, এখানে ab, ঠিক আছে, 2ab এখানে কিন্তু 1, তাহলে 2ab × 1 + 1², মানে a-b² এর সূত্র = 0। এখান থেকে লিখতে পারি ab-1 = 0। এখান থেকে লিখতে পারি ab = 1। এখান থেকে লিখতে পারি a, ডাইরেক্ট করে দিচ্ছি। আমি তো ডাইরেক্ট করব না, আমি তো, আমার কাজ হচ্ছে তোমাদের একদম শিখিয়ে ছাড়বো। a ভ্যারিজেস বারবার চলে, a সমান 1/b, ইয়েস অর নো? এইখান থেকে আমি লিখতে পারি এটাকে a ভ্যারিজেস 1/b। কেন বলো তো? এখানে ওয়ানটাকে কিছু 1 গুণ আছে, মানে 1কে আমি ধ্রুবক ধরতে পারি, তো কে তো ধরতে পারি। ঠিক আছে, তার মানে হচ্ছে a ভ্যারিজেস 1/b, এটাই হচ্ছে এখানে সম্পর্ক। অর্থাৎ কি সম্পর্ক আছে বলো দেখি? ব্যস্ত সম্পর্ক রয়েছে, কিরূপ ভেদের, হ্যাঁ কিরূপ ভেদ সম্পর্ক রয়েছে, ব্যস্ত ভেদে রয়েছে। ঠিক আছে না? ওকে, নেক্সট কোশ্চেনে যাবো। এগুলো সহজ রয়েছে, এতটা বোঝার কিছু নেই। এই কোশ্চেনটা দেখো, 5-এর দাগের কোশ্চেনটা দেখো। বলছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পিকিউ এবং আরএস দুটি সমান এবং সমান্তরাল জ্যা, যাদের প্রত্যেকের দৈর্ঘ্য 20 সেন্টিমিটার। বৃত্তটির ব্যাসার্ধ 13 সেন্টিমিটার হলে জ্যা দুটির মধ্যে দূরত্ব কত? প্রথমত হচ্ছে কি, যে বৃত্তের ও কেন্দ্র বিশিষ্ট পিকিউ এবং আরএস দুটি সমান এবং সমান্তরাল জ্যা, এই কথাটা আগে বুঝতে হবে। দেখো, সমান এবং সমান্তরাল জ্যা মানে হচ্ছে দুটো সমান্তরাল হতে হলে এবং দুটোকে সমান হতে হলে নিশ্চয়ই কেন্দ্রের দুটো বিপরীত দিকে থাকতে হবে। ওকে, তুমি বলবে স্যার আমি তো এইখানেও নিতে পারি এইদিকে, কিন্তু এইদিকে হলে একই ব্যাসার্ধ হতে পারে, একই 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 যে দৈর্ঘ্য হতে পারে, কিন্তু সমান্তরাল হবে না। ঠিক আছে, আর একই দিকে যদি রাখো, দুটো জ্যা সমান্তরালও হবে, কিন্তু দুটো সমান হতে পারবে না, তাই এটাকে কিন্তু ও কেন্দ্রের দুটো বিপরীত দিকে রাখতে হবে। তাহলে প্রত্যেকের দৈর্ঘ্য বলে দিয়েছে 20। আচ্ছা, পি কিউ একটা, আর একটা দিয়েছে আর এস। ওকে, তাহলে পি কিউ সমান আর এস সমান কত? 20 সেন্টিমিটার বলে দিয়েছি। বলছে বৃত্তটির ব্যাসার্ধ, আমি যদি যে কোনো একটা বের করি, বৃত্তটির ব্যাসার্ধ আমি এখানে ও এস নিতে পারি, এটা কত বলে দিয়েছে ও? বলো 13 সেন্টিমিটার, ইয়েস অর নো? আচ্ছা, জ্যা দুটির মধ্যে দূরত্ব, আচ্ছা জ্যা দুটির মধ্যে দূরত্ব মানে কি বলো তো? বারবার বলেছি, জ্যা দুটির মধ্যে দূরত্ব মানে হচ্ছে ওদের লম্ব দূরত্ব। ঠিক না ভুল? তার মানে এইটাও এখানে 90 ডিগ্রি হবে, এখানে এটাও কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে, ইয়েস অর নো? আচ্ছা, এবারে বলো এইটা যদি আমি দুটোকে নাম দিয়ে দিই, ধরো আমি এখানে পি কিউ আর এস, এটাকে এম, এটাকে এন দিয়ে দিলাম। ঠিক আছে, তার মানে দেখো আমি একটা ত্রিভুজ নিব, ও এম এস, এই যে ত্রিভুজটা নিয়েছি, কোন ত্রিভুজটা বুঝতে পারছো? এই দিকের যে ত্রিভুজটা আমি নিয়েছি। ওকে, বলছে এই যে ত্রিভুজটা আমি নিয়েছি ও এম এস, এই ত্রিভুজটা এটা কি ত্রিভুজ বলো? সমকোণী ত্রিভুজ, ইয়েস অর নো? ইয়েস অর নো? ইয়েস অর নো? সমকোণী ত্রিভুজ। এবারে বলো এই যে সমকোণী ত্রিভুজের ও এস 13 ডিগ্রি, ও এস, সরি সরি 13 সেন্টিমিটার, ইয়েস অর নো? ও এস 13 সেন্টিমিটার। এবারে এম এস কত হবে? এম এস, আচ্ছা আর এস কত বলো তো? আর এস হচ্ছে 20, এম এস কত হয়ে যাবে? 20/2 সেন্টিমিটার। বলবে স্যার কি করে বললেন? হঠাৎ করে আপনি মনে হচ্ছে নিজের মতো করে লিখে দিচ্ছেন। বাবু না, আমি নিজের মতো করে লিখিনি, উপপাদ্য তোমাদের বলেছে। কি বলেছে? যে একটা বৃত্তের কেন্দ্র থেকে জ্যা, কেন্দ্র থেকে জ্যা এর উপর অঙ্কিত অভিলম্ব জ্যাটিকে সমান দুভাগে ভাগ করে, আমি বলিনি, এটা কিন্তু তোমাদের অঙ্কেই বলা রয়েছে। কি বলছে? বৃত্তের কেন্দ্র থেকে কোনো জ্যায়ের উপর অঙ্কিত অভিলম্ব জ্যাটিকে সমান দুভাগে ভাগ করে, এর জন্য, তার মানে এটা বলেছে তোমাদের বইতে। তাহলে দুভাগে ভাগ করে দিয়েছে, দেখো এখানে লম্ব নিয়েছি আমি, লম্ব দূরত্ব বলেছে, তাহলে লম্ব
তাহলে এটা কত হয়ে যাবে বাবু? 10 সেন্টিমিটার হয়ে যাবে। তাহলে এটা তো কত হলো? 10 সেন্টিমিটার হয়ে গেল। তার মানে ও এম কত হবে? ও এম কত হবে? ও এম কত হবে? পিথাগোরাসের উপপাদ্য, অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, মানে হচ্ছে 13 স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার, মানে কত হচ্ছে? 169। 13 স্কোয়ার মানে কত? 169 মাইনাস 100, মানে হচ্ছে √69। ঠিক আছে, এগুলো সব সেন্টিমিটার। ওকে, তার মানে ও এম আমি কত পেলাম বলো? √69 সেন্টিমিটার পেলাম, ঠিক না ভুল? তাহলে নিশ্চয়ই ও এন এইটাও নিশ্চয়ই হয়ে যাবে √69 সেন্টিমিটার। তার মানে আমি অতএব দিয়ে লিখতে পারি এন এম ইজ ইকুয়ালস টু ও এন প্লাস ও এম, মানে হচ্ছে √69 প্লাস √69 সমান হচ্ছে 2√69 সেন্টিমিটার। ক্লিয়ার হয়েছে না হয়নি? একদম ক্লিয়ার হয়েছে নিশ্চয়ই তোমাদের? একদম ক্লিয়ার হয়েছে। শুধু এখানে লিখে দিতে হবে একইভাবে। আচ্ছা, এর পরের লাইনে লিখবে একইভাবে, একইভাবে এই ত্রিভুজটার ক্ষেত্রেও আমি যদি ধরি, এই দেখো এই ত্রিভুজের ক্ষেত্রেও যদি এটা হয়ে যাবে 13 সেন্টিমিটার, এটা হয়ে যাবে 10 সেন্টিমিটার, তার মানে আমার ও এন এটাও হয়ে যাবে √69 সেন্টিমিটার। তারপরে কিন্তু আমি এটাকে লিখতে পারি। ওকে, তাহলে অ্যান্সার কত হবে? যা দুটোর মধ্যে দূরত্ব 2√69 সেন্টিমিটার। ক্লিয়ার? একদম ক্লিয়ার। ওকে, যদি ভালো লাগছে এক্ষুনি প্লিজ একটা লাইক করে দাও। এতক্ষণ অব্দি যারা দেখছো তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লাগছে তাহলে এক্ষুনি লাইক করো। ওকে, অনেকে লাইক করো না, ভিডিও দেখেই চলে যাচ্ছ, কি জন্য যে লাইক করো না বুঝতে পারি না। যদি ভালো না লাগে কমেন্ট করে জানো যে স্যার ভালো লাগছে না, কিন্তু লাইক করো, আর ভালো লাগলে কমেন্ট করে জানাও যে ভালো লাগছে। ঠিক আছে, আর চ্যানেলে যদি নতুন সাবস্ক্রাইব করে রাখো, ভীষণ উপকারে লাগবে তোমাদের। আরো তো তোমাদের কিছু কথা বলবো। 1-2 নম্বরের প্রশ্নগুলো তো আমার চ্যানেলে দেখতে পাচ্ছ, লং কোশ্চেন কোথায় পাবে সেটার জন্য শেষে আমি বলছি, ঠিক আছে? তো ওয়েট করো। নেক্সট কোশ্চেনে যাব আমি। কোশ্চেন নাম্বার 6। একটি সরলরেখা এবিসি, এবি এবং এসি কে ডিই বিন্দুতে এমন ভাবে ছেদ করলো যে এডি বাই বিডি সমান এই বাই ইসি, এডিই সমান এসিবি হলে এবি সমান x সেন্টিমিটার হয়, এসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। ওকে, কি সব বলে গেল? ঠিক আছে, দেখো ছবি আঁকলে তোমরা একদম ক্লিয়ার হয়ে যাবে। তোমার ছবি তো আঁকতে হবে, ছবি না আঁকলে কি করে হবে? এটা হচ্ছে 6। দেখো একটি সরল রেখা এবি সি, তাহলে প্রথম আমি কি করব? একটা এবিসি ত্রিভুজ আঁকি, তারপরে তো অঙ্ক করবো। আচ্ছা, এবারে কি বলেছে? এবি এবং এসি কে নাম দিয়ে দিই এ বি সি। আচ্ছা, এ বি এবং এসি কে ডি বিন্দু এবং ই বিন্দুতে কি করেছে? ছেদ করেছে, একটা সরল রেখা ছেদ করেছে। ওকে, আর কি বলে দিয়েছে এখানে? আর কি বলে দিয়েছে এটা একটু দেখে নিই, আমি লিখে নিচ্ছি এখানে, তারপরে চলে যাচ্ছি। এডি বাই ডিবি, এডি বাই ডিবি সমান লিখেছে এ ই বাই ই সি। আর কি দিয়েছে? অ্যাঙ্গেল এ ডিই সমান অ্যাঙ্গেল এ সি বি। ওকে, আচ্ছা এ বি সমান এক্স দিয়ে দিয়েছে, এ বি সমান এক্স দিয়ে দিয়েছে, x সেন্টিমিটার। বলছে এসি এর দৈর্ঘ্য কত? আছে, তাহলে আমি আগে করি তারপরে অ্যান্সার দিচ্ছি। দেখো আমাকে চেয়েছে এসি সমান কত, ইয়েস অর নো? ঠিক। আচ্ছা বলো আমাকে, এডি, এডি বাই ডিবি, এই বাই ইসি, এইটা যদি আমার এই ত্রিভুজের বলে দেয়, তার মানে এইখান থেকে আমি লিখতে পারি, লিখছি দেখো, থ্যালাসের বিপরীত, বিপরীত উপপাদ্য থেকে পাই, কি পাই বলো তো বাবু? থ্যালাসের বিপরীত উপপাদ্য থেকে কি পাই? ডিই সমান্তরাল বিসি। বলবে স্যার কি করে পেলেন? কারণ থ্যালাসের বিপরীত, তোমরা জ্যামিতিতে কি পড়েছো বলো? থ্যালাসের উপপাদ্য সদৃশতাতে থ্যালাসের উপপাদ্য কি পড়েছো? যে কোনো একটা ত্রিভুজের, ঠিক আছে, থ্যালাসের উপপাদ্য কি ছিল? কোনো একটা ত্রিভুজ, এখানে বলে দিচ্ছি, বলছিল যে কোনো একটা ত্রিভুজের, ওকে, যদি যে কোনো একটা বাহু, এবিসি ত্রিভুজের যে কোনো একটা বাহুর যদি সমান্তরাল কোনো একটা সরলরেখা টানি, যে সরলরেখা সমান্তরাল সরলরেখা টানি, এর সঙ্গে এটা সমান্তরাল যদি টানি, যে সরলরেখাটি অপর দুটো বাহুকে দুটো বিন্দুতে ছেদ করে, তখন থ্যালাসের উপপাদ্য বলছিল যে এখানে যদি এফ, এফ জি দিই, থ্যালাস বলেছিল যে উপরেরটা এফ বাই এফ বি, বাই এফ বি ইকুয়ালস টু এজি, এদিকে এজি বাই জিসি, এজি বাই জিসি, উপরের নিচে, উপরের নিচে এদের অনুপাত কি হবে? সমান হবে। এটা থ্যালাস বলেছে। এবারে আমি যদি উল্টো নিই, যে
এটা যদি স্যাটিসফাই করে তার মানে কি হবে, দুটো যে সরলরেখা নিয়েছিল মানে একটা যে সরলরেখা ছেদ করেছিল ওটা কিন্তু সমান্তরাল হবে, মানে তৃতীয় বাহু এর সঙ্গে এটা সমান্তরাল হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে না? মানে এটা সেটাই বলেছে এখানে আমার। এইটা এইটা দেওয়া আছে বা ডিভাইডেড বাইটা দেওয়া রয়েছে, তার মানে আমি বলতে পারি থ্যালাসের উপপাদ্য থেকে এই দুটো সরলরেখা সমান্তরাল হবে। ক্লিয়ার হয়েছে না? হয়নি? ক্লিয়ার হয়েছে। এবারে বলেছে দেখো এডি এবং এসিবি সমান। এডিই মানে এই কোণটা এ সি, এডিই এসিবি সমান, এডি এসিবি সমান, তাহলে আমার প্রদত্ত কি দেওয়া রয়েছে? প্রদত্ত দেওয়া রয়েছে এ ডিই সমান কোণ এ সিবি। আচ্ছা, এবারে দেখো আমি লিখতে পারি না এখানে কোণ এ ডিই সমান কোণ এ বি সি। দেখো এই কোণটার সঙ্গে ভালো করে দেখো, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান লিখতে পারি না? এই কোণটা কেন বলো তো? এইটা তো আমাদের কি সমান্তরাল, তাহলে এটা ছেদক বা ভেদক অনুরূপ কোণ। পাশে কি লিখবো আমি? অনুরূপ কোণ। অনুরূপ কোণ কেন? কারণ ডিই সমান্তরাল বিসি এবং এ বি ছেদক বা ভেদক। ক্লিয়ার হয়েছে না? হয়নি? ক্লিয়ার হয়েছে না? হয়নি? এদিকেটা আমি মুছে দিই। ক্লিয়ার হয়েছে না? হয়নি? ছেদক বা ভেদক, হ্যাঁ কি না? তার মানে আমি লিখতে পারি এটাকে। ওকে, ঠিক। এবারে দেখো এই দুটো থেকে কি পাবো, এই দুটো থেকে কি পাবো, এই দুটো থেকে আমি পাবো, এটাকে যদি এক রাখি, এটাকে আমি যদি দুই রাখি, তাহলে এক ও দুই থেকে পাই, এটাকে মুছি, এক ও দুই নং থেকে পাই কি পাবো? এই দেখো এ বি সি, এ বি সি সমান এ সিবি। এ সিবি বাবু বলো তো এটা কেন লিখলাম? দেখো আবারও বলে দিচ্ছি, এর সঙ্গে এটা সমান, এর সঙ্গে আবার এটা সমান, তার মানে এর সঙ্গে এটা সমান তো হবেই অবশ্যই। এর সঙ্গে এটা সমান, এর সঙ্গে এটা সমান, তার মানে এটা সমান হবে। তার মানে বলো এখানে এটা যেহেতু সমান হয়ে গেছে, আমাকে এ বি কত বলে দিয়েছে? এক্স সেন্টিমিটার, মানে এখান থেকে এটা বলে দিয়েছে এক্স সেন্টিমিটার। আচ্ছা, তাহলে কত সুন্দর অঙ্ক দিয়েছে দেখো। এইসব অঙ্ক করতে দেখবে মজা লাগবে, খুব মজা লাগে। ওকে, তাহলে অতএব দিয়ে আমি লিখতে পারি যেহেতু সমান, অতএব ত্রিভুজ এ বি সি এর এ বি সমান এসি। কেন সমদ্বিবাহু? এই দেখো বিপরীত সমান কোণের বিপরীত বাহু সমান হবে, তাহলে বিসি কোণ যদি সমান হয় তাহলে এই বাহুটার সঙ্গে এই বাহুটার সমান হবে, সেটা লিখেছি এ বির সঙ্গে এসি। দেখো এ বির সঙ্গে এসি সমান হবে, তার মানে এটা কত? এ বি কত দেওয়া রয়েছে আমাদের? এক্স সেন্টিমিটার দেওয়া রয়েছে, তাহলে আমাদের এসিও কত হয়ে গেল? এক্স সেন্টিমিটার। অ্যান্সার হয়ে গেল। আর কি আছে বলো এখানে? তো সুন্দর অঙ্ক, নাকি না? ভালো অঙ্ক দিয়েছে না? মজা লাগছে তো অঙ্ক করতে? ওকে, নেক্সট কোশ্চেনে যাবো আমরা। ঠিক আছে। হুম, আচ্ছা, ছয় সাত। দেখো সাতের দাগের কোশ্চেনে করবো আমরা। বলছি এ বি ই সি বৃত্তস্থ চতুর্ভুজ। এ বি বৃত্তটির একটি ব্যাস এ ই এবং বিসি পরস্পর ডি বিন্দুতে ছেদ করেছে। সিবিই 25 ডিগ্রি হলে বিসি 20 ডিগ্রি হলে, আচ্ছা এডিসি এবং এইসি এর পরিমাপ কত? প্রথমত হচ্ছে কি কি আমি একটা ছবি অঙ্কন করব, বৃত্তস্থ চতুর্ভুজ আঁকবো। আচ্ছা এ বি বৃত্তটির ব্যাস, তাহলে আমি এটাকে এ বি রাখবো, নাম দিয়ে দিব আমি এ বি। ওকে। আচ্ছা, আচ্ছা এটাকে সি বি, এ বি ই সি বলেছে। এই দেখো বৃত্তস্থ চতুর্ভুজ হয়ে গেল, যার এ বি আমার ব্যাস দিয়ে দিয়ে দিয়েছি, বৃত্তের কেন্দ্র দিয়ে গেছে ও। এই এবং বিসি পরস্পর ডি বিন্দুতে ছেদ করেছে। আচ্ছা কে কে ছেদ করেছে এখানে? কে কে ছেদ করেছে বলো? এ ই এবং বিসি পরস্পরকে কোথায় ছেদ করেছে? ডি বিন্দুতে, এখানে ডি বিন্দুতে ছেদ করেছে। আচ্ছা সিবিই 25 ডিগ্রি, সিবিই এইটা, এটা বলে দিচ্ছে 25 ডিগ্রি। আচ্ছা বিসিই 20 ডিগ্রি, বিসিই এই কোণটা বলে দিয়েছে 20 ডিগ্রি। ঠিক, তাহলে এডিসি এবং এইসি এর মান কত? এডিসি, এডিসি মানে এই কোণটা আমাকে চেয়েছে, এই কোণটা। আর এইসি, এইসি, এইসি এই কোণটা চেয়েছে। বাবু বলো, ভালো করে দেখবে, আমি ভালো করে বোঝানোর চেষ্টা করছি, তোমরা মন দিয়ে কিন্তু শুনবে, না হলে কিন্তু বুঝতে পারবে না, এইটুকু আমি বলছি। দেখো এই কোণটা কত ডিগ্রি কে বলতে পারবে? মনে মনে বলো তো, মনে মনে বলো তো এই কোণটা 90 ডিগ্রি। কেন বলো তো? এবি তো বৃত্তের ব্যাস, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, ঠিক না ভুল? এই কোণটা আমার 90 ডিগ্রি। আচ্ছা এবারে বলো এই যে ত্রিভুজটা না, সি
বিই, এই যে ত্রিভুজটা সিবিই, এই ত্রিভুজের একটা 25, একটা 20। আচ্ছা, দুটো কোণ আমি পেয়ে গেলাম, ঠিক আছে। এবারে এই পুরো কোণটা কত? এই দেখো দাগাচ্ছি আমি, ভালো করে লক্ষ্য করো। এই পুরো কোণটা আর এই কোণটা, এই তিনটা কোণ মিলেই তো আমাদের 180 ডিগ্রি হবে, ইয়েস অর নো? এবারে দেখো, একটা আছে 20, তার মানে আমি লিখছি, ভালো করে দেখবে। ডি এ ই সি, আচ্ছা সরি, এক মিনিট। এ ই সি, এই কোণটা সমান কত হবে বলো তো? 180 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি। ঠিক না ভুল? ক্লিয়ার না হলে বলো, আবারও বলছি আমি, দেখো এইটা 20, এটা 25, ওকে। আমার টোটাল তো আর একটা, এটা পুরো পড়ে আছে, এদের মধ্যে আবার একটা 90 দেওয়া রয়েছে, আমি আর একটা বের করবো, এইটা বের করবো। তার মানে নিশ্চয়ই 90, 25, 20 যদি আমি বাদ দিয়ে দিই 180 থেকে, নিশ্চয়ই আরেকটা যেটা ছোটটা পড়ে আছে ওটা পেয়ে যাবো। মানে হচ্ছে কি 180 থেকে বাদ দিব আমি 9 × 13, 135 ডিগ্রি। তার মানে হচ্ছে কত বলো? 45 ডিগ্রি। ঠিক না ভুল? কত পাচ্ছি আমি? 45 ডিগ্রি আমি পাচ্ছি। ঠিক আছে। আচ্ছা, এটা হয়ে গেল আমাদের, তাহলে আমি এটাকে পেয়ে একটা আমার অ্যান্সার কমপ্লিট হয়ে গেল 45। আর একটা কি চেয়েছে? এইটা চেয়েছে, তাই তো? আচ্ছা, এটা কি করে বের করবো দেখো। আচ্ছা, এইটা তো আমাদের 90, এইখান থেকে এটা তো 90, এটা তো 25, তার মানে এইটা কত হবে? মানে আমি বলছি ত্রিভুজ ডি ই বি এর ডিই বি এর কোণ বি ডিই, এটা সমান কত হবে? কোণ বিডিই সমান কত হবে? 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি, কারণ ত্রিভুজ তো ওটা। তাহলে পুরো যেহেতু ত্রিভুজ, এই দুটো 180 থেকে যোগ করে বাদ দিলে এইটা পেয়ে যাবো আমি, এস অন্য। তার মানে 180 থেকে 9 × 2 = 11, 115 ডিগ্রি, মানে হচ্ছে 65। হ্যাঁ, 65 ডিগ্রি। তাহলে বলো, এইটা যদি আমাদের 65 হয়, এইটা যদি আমাদের 65 ডিগ্রি হয়, এইটাও আমাদের নিশ্চয়ই 65 এর বিপরীত কোণ। অতএব এ ডি সি, কোন কোনটা? এই কোনটা এডিসি, যেটা আমাকে চেয়েছে এডিসি, এই কোনটা সমান লিখতে পারি আমি 65 ডিগ্রি, কারণ বিপ্রতীপ কোণ। কার বিপ্রতীপ কোণ? এই কোণের বিপ্রতীপ কোণ, বিডিএ। হয়েছে? ঠিক? ক্লিয়ার তো? বুঝতে পারছো তো তোমরা? কোনো প্রবলেম হচ্ছে না? প্রবলেম হলে তোমরা কমেন্ট করে জানাবে কিন্তু, ওকে। কমেন্ট করে কিন্তু জানাবে তোমরা, যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে, কোনো কোশ্চেনে যদি সমস্যা থাকে বা বুঝতে পারছো না কোনো কোশ্চেন, তোমরা দাগ নাম্বার দিয়ে বলে দিবে আমাকে, ওকে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাই। 8, 8-এর দাগের কোশ্চেন দেখো। বলছে কস থিটা প্লাস 45 সাইন 30 ডিগ্রি। তাহলে আমি কস থিটা প্লাস 45 ডিগ্রি কি চেয়েছে বলো তো? ট্যান থিটা প্লাস 30 ডিগ্রি, এখান থেকে থিটা এর ভ্যালু বের করো, এখানে বসিয়ে দাও, অ্যান্সার পেয়ে যাবে। নিজেরা করো এটা, এটা কিন্তু আমি বলবো না, আমি অনেক আগে অনেক অঙ্ক এইভাবে করিয়েছি কিন্তু। তোমরা ভিডিওটা পজ করে নিজেরা করো, চেষ্টা করো এটা। পুরক্ষণের বলে দিচ্ছি আমি, এটা কিন্তু পুরক্ষণের কোশ্চেন। দেখো কি করলাম আমি বলে দিচ্ছি। কস যেটা আছে লিখেছি, সাইন এই 30-এর জায়গায় কি লিখেছি দেখতে পাচ্ছ? 90 - 60 লিখতে পারি। 90 - 60 কেন? কারণ এদিকে আছে কি কস, এদিকে আছে কি আমার সাইন ছিল। এবারে সাইন 90 - থিটা, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, মানে কি জানি আমরা? কস থিটা, তাই আমি কস থিটাতে নিয়ে চলে এসেছি। দেখো কস
থিটা এখানে কত 60 ডিগ্রি, তাহলে কস 60 লিখতে পারি, সাইন 90 মাইনাস থিটা, এটা থিটা 60 ডিগ্রি, তাহলে কস থিটা, কস থিটা যে 60 লিখেছি, এবারে কস, দুদিকে কস রয়েছে মানে আমি দুটো অ্যাঙ্গেলকে ইকুয়াল করতে পারি, থিটা প্লাস 45, এখানে বাদ দিয়ে দিলে 15 ডিগ্রি পেয়ে গেলাম, ঠিক। এবার এখান থেকে কি দিয়েছে আমাকে, অ্যান্সার কি চেয়েছে, অ্যান্সার চেয়েছে আমাকে ট্যান থিটা প্লাস 30 ডিগ্রি, ঠিক আছে। তাহলে বলো ট্যান থিটা প্লাস 30 ডিগ্রি মানে এখানে কত আছে, ট্যান 15 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি মানে হচ্ছে ট্যান 45 ডিগ্রি, মানে অ্যান্সার হবে কত, ও বলো 1 হবে। ক্লিয়ার। নেক্সট কোশ্চেনে যাব, যেটা হচ্ছে আমাদের আইএক্স 9 দাগ। আচ্ছা কি দেখা লেখা রয়েছে দেখো এখানে, এক্স ইকুয়ালস টু এ আর কস থিটা কস আলফা, ওয়াই ইকুয়ালস টু বি আর কস থিটা সাইন আলফা, জেড ইকুয়ালস টু সি আর সাইন থিটা। আচ্ছা, থিটা এবং আলফা বর্জিত সম্পর্কটি লিখতে বলেছে, ভালো করে দেখবে এইখানে কি করব আমি, এক্স বাই এ কত হবে বলো তো, আর ইন্টু কস থিটা কস আলফা, আচ্ছা ওয়াই বাই বি আর ইন্টু কস থিটা সাইন আলফা, ওকে। আচ্ছা জেড বাই সি সমান আর ইন্টু সাইন থিটা, ক্লিয়ার হয়েছে না, আমি সব আমি কি করেছি, এটাকে নিচে নিয়ে চলে এসেছি, এখানে বিটাকে নিচে নিয়ে চলে এসেছি, সিটাকে নিচে নিয়ে চলে এসেছি, মানে আর ইন্টু সামথিং পড়ে থাকবে এখানে। এবারে থিটা বর্জিত পদ বলেছে তো, থিটা বর্জিত পদ বলেছে, এই অঙ্কটা কিভাবে করবে দেখো এখানে, এটা কি করবে, এক্স বাই এ এর হোল স্কোয়ার প্লাস ওয়াই বাই বি এর হোল স্কোয়ার প্লাস জেড বাই সি এর হোল স্কোয়ার দিয়ে স্টার্ট করবে, দিলে এদিকে কত হয়ে যাবে বলো, এক্স বাই এ এর হোল স্কোয়ার মানে হচ্ছে আর স্কোয়ার কস স্কোয়ার থিটা কস স্কোয়ার আলফা প্লাস আর স্কোয়ার কস স্কোয়ার থিটা সাইন স্কোয়ার আলফা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, ইয়েস অন্য, ক্লিয়ার হয়েছে না হয়নি বলো। এখান থেকে আমি কি লিখতে পারি, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার জেড স্কোয়ার বাই সি স্কোয়ার, ওকে। এই দেখো এই দুটো থেকে কি কমন আসবে, এই দুটো থেকে কি কমন আসবে, আর স্কোয়ার কস স্কোয়ার থিটা কমন আসবে, ঠিক না ভুল, আর স্কোয়ার কস স্কোয়ার থিটা দেখো এখানেও রয়েছে এখানেও রয়েছে, তাহলে পড়ে থাকবে কত, কমন যদি নিয়ে নিই আমি, কস স্কোয়ার আলফা পড়ে থাকবে প্লাস সাইন স্কোয়ার আলফা পড়ে থাকবে, এখানে যেমন আছে থাক, আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু, এবারে দেখো আর স্কোয়ার কস স্কোয়ার থিটা, আচ্ছা এইটা সমান কি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান আমরা জানি কি 1 হয়, তার মানে এটা 1 হয়ে গেছে, আর লিখবো না আমি, ইন্টু 1 হয়ে যাবে প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এবারে এই দুটো থেকে আর স্কোয়ার কমন আসবে, তাহলে দেখো পড়ে থাকবে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, ইয়েস অন্য, কস স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা 1 হয়ে যাবে মানে শুধু আর স্কোয়ার পড়ে থাকবে, ঠিক আছে। তাহলে আমাদের যেটা আমরা পাচ্ছি, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই সি স্কোয়ার সমান কি পেলাম বাবু বলো, আর স্কোয়ার পেলাম, এবং এখানে দেখো থিটা আলফা কিছুই নেই, এটাই হচ্ছে আমাদের থিটা এবং আলফা বর্জিত সম্পর্ক, ক্লিয়ার হয়েছে না হয়নি। ঠিক 2 নম্বরের প্রশ্ন দেখো কত সুন্দর সুন্দর প্রশ্ন দিয়েছে, ভালো লাগছে তো, ঠিক। তাহলে নেক্সট কোশ্চেনে যাই আমি, ওকে। দেখো তোমাদের কিন্তু ভালো করে অঙ্কগুলো করছি বলে সময় লাগছে, ঠিক আছে, তোমাদের বলবো সবাইকে, যদি কেউ এরকমও রয়েছে যে স্যার অনেক স্লো হয়ে যাচ্ছে, প্রত্যেকটা কোশ্চেন এত ডিটেলসে বলছেন, তাহলে তোমাদের বলবো তোমরা স্পিড করে নাও, দেখবে সেখানে স্পিডের অপশন রয়েছে, 1.5 করে নাও বা 2.5 করে নাও, তাতে কিন্তু তোমাদের কুইক চলে যাবে। আমি তো তোমাদের সবার জন্যই পড়াবো না, যাতে সবাই শিখতে পারে, তাই না, সবার জন্য পড়াচ্ছি, এবারে কেউ কিছু কিছু ভালো স্টুডেন্ট রয়েছে, তোমরা কিন্তু স্কিপ করে দেখে নাও, ওকে, স্কিপ করবে না, স্পিড করে দেখে নাও, ঠিক আছে, তাহলে সমস্ত কিছু শুনতেও পাবে বুঝতেও পারবে। ওকে, নেক্সট কোশ্চেনে যাব, এক্স, একটি লম্ববৃত্তাকার চোঙের ভূমির ক্ষেত্রফল 154 বর্গ সেন্টিমিটার এবং উচ্চতা 5 সেন্টিমিটার হলে পার্শ্বতলের ক্ষেত্রফল কত হবে, দেখে নাও এখানে। আচ্ছা ভূমির ক্ষেত্র, ভূমির ব্যাসার্ধ যদি যদি আমি 8 সেন্টিমিটার ধরে নিই, তাহলে বলো ভূমির ক্ষেত্রফল কি আছে, পাই আর স্কোয়ার সমান 154 হয়ে যাবে, এখান থেকে আর এর বের করে নিব, আর স্কোয়ার সমান কত হবে, 154 বাই পাই, তাই না, তাহলে 154 বাই 22-এর 7, উপরে 7 গুণ হয়ে যাবে, তাহলে 22 7 মানে হচ্ছে 49
আর সমান কত হয়ে যাবে বাবু বলো? 7 √49, মানে আমার আর পেয়ে গেলাম 7 সেন্টিমিটার। মানে 7 সেন্টিমিটার হচ্ছে আমাদের ব্যাসার্ধ। উচ্চতা বলে দিয়েছে কত, এখানে এইচ বলে দিয়েছে কত, 5 সেন্টিমিটার। আর পার্শ্বতলের ক্ষেত্রফল চেয়েছে। ওকে, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল কত হবে? পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে, সূত্র কি, পাই আর স্কোয়ার এইচ। ওকে, তাহলে পাই, পার্শ্বতলের ক্ষেত্রফল বলেছে, সরি, 2 পাই আর এইচ। আয়তন আমি লিখে দিয়েছি তোমাদের। ওকে, 2 পাই আর এইচ, তাহলে 2 × পাই কত, 22/7। আর কত বেরোলো? 7। এইচ কত বেরিয়েছে? 5। তাহলে এটা হয়ে যাবে আমার বর্গ সেন্টিমিটার। সেন্টিমিটার স্কোয়ার দিয়ে দিলাম, 7 কেটে দাও, তাহলে এটা পাচ্ছি 5×2 = 10, 22 × 10 মানে 220 বর্গ সেন্টিমিটার। এটাই হবে আমাদের অ্যান্সার। ইজি কোশ্চেন দিয়েছে একদম, লম্ববৃত্তাকার শঙ্কু। শুধুমাত্র তোমাদের আর বের করে দিতে হবে কোথা থেকে, ভূমির ক্ষেত্রফল দেওয়া রয়েছে এখান থেকে। আমি শুধু একটাই কাজ করেছি, এইটা বুদ্ধি এটাই খাটিয়েছি। এটা তো অঙ্ক, তোমার মানে সূত্র, এখানে তো শুধু বুদ্ধি এইখানে খাটানো হয়েছে। এই দেখো শর্তানুসারে লিখে, শর্তানুসারে পাই আর স্কোয়ার সমান 154 কেন দিয়ে দিয়েছি আমাকে তাই। এবার এক্সাই করব আমরা। বলছে আর ব্যাসার্ধ যুক্ত একটি গোলকের আয়তন এ। আচ্ছা, তাহলে একটা লিখি, আর ব্যাসার্ধ গোলকের, গোলকের আয়তনের সূত্র কি? তাহলে এ সমান আমি লিখতে পারি গোলকের আয়তন 4/3 পাই আর কিউব। আচ্ছা, আর ভূমির ব্যাসার্ধ এই উচ্চতা যুক্ত লম্ববৃত্তাকার চোঙের আয়তন, লম্ববৃত্তাকার চোঙের আয়তন বি বলে দিচ্ছে। তাহলে বি সমান কত হয়ে যাবে? চোঙের আয়তন পাই আর স্কোয়ার এইচ। ইয়েস অন্য? এবার a² H³/b³ সমান এটা বলে দিয়েছে, তোমাকে প্রমাণ করতে বলছে। তাহলে আমি LHS দিয়ে একটু স্টার্ট করি, দেখি কেমন লাগে। ওকে, কি দেওয়া রয়েছে বলো? a²H³/b³। ওকে, তাহলে a² মানে কত হবে? 4/3 পাই আর কিউবের হোল স্কোয়ার ইন্টু এইচ এর কিউব বাই বি কিউব, মানে হচ্ছে পাই আর স্কোয়ার এইচ এর হোল কিউব। ঠিক না ভুল? ঠিক না ভুল? ঠিক করেছি আমি। উপরে কত হবে? 4×4 = 16, 4×4 = 16 পাই² R⁶ H³। 3×3 = 9, নিচে নিয়ে চলে এসেছি, 3-এর স্কোয়ারও আছে এখানে, 3-এর স্কোয়ার 9 ইন্টু পাই কিউব আর স্কোয়ারের হোল কিউব মানে কত? R⁶H³ নাকি না? এবারে আমরা কাটাকাটি করব। H³ দেওয়া কেটে যাবে, R6 কেটে যাবে, পাই কিউব একটা কাটবে, নিচে একটা পাই পড়ে থাকে, তার মানে পাচ্ছি 16/9 পাই, এটা পাচ্ছি। দেখি এটাকে আবার ক্যালকুলেশন, পাই এর ভ্যালু বসে, কিন্তু পাই দেওয়া নেই RHS এ। তাহলে 16/9 × 22 এর 7, পাই মানে 22, উপরে 7 লিখলাম। তাহলে 2 11 8 16, হ্যাঁ 2 8 বলছি, দিয়ে 16 লিখছি। 2 8 16, তাহলে আর সাথে কত? 56, 11 9 99। তাহলে এটা আছে নাকি একবার দেখে নিই। আছে নাকি দেখ, 56/99, হ্যাঁ। তাহলে এটাই হবে কি আমাদের RHS। এটা হবে কি বলো? RHS। পাশে লিখে দিব PRO/VET। প্রুফড। ক্লিয়ার না হলে বলো, বুঝতে পারছো তো? ওকে, এবারে তোমাদের একটা যেটা বলবো, আরো একটা কোশ্চেন রয়েছে কিন্তু, ঠিক আছে, কেউ যাবে না। ঠিক আছে, আরো একটা কোশ্চেন রয়েছে, ভালো কোশ্চেন রয়েছে রাশিবিজ্ঞানে। তার আগে তোমাদের একটা কথা বলে দিই আমি, তোমাদের যদি আমার পড়ানো ভালো লাগে, তাহলে তোমরা আমার ব্যাচে জয়েন হয়ে যেতে পারো। ঠিক আছে, তোমাদের সাফল্য ব্যাচ চলছে এখন, অনেকে জয়েন হয়ে গেছে, সবাইকে বলবো প্লিজ জয়েন হয়ে যাও। প্রচুর অঙ্ক হবে ওইখানে, প্রচুর লং কোশ্চেন প্র্যাকটিস করাবো সেখানে আমি। এখন ওইখানে কিন্তু PYQ চলছে। PYQ মানে বুঝতে পারছো তো? প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন, অর্থাৎ এর আগে তোমাদের বিগত বছরে যে প্রশ্নগুলো এসেছিল, সেই প্রশ্নগুলো চ্যাপ্টার ওয়াইজ আমি করাচ্ছি এখন। যেরকম সরল সুদ কষা কমপ্লিট হয়ে গেছে, চক্রবৃদ্ধি সুদ কমপ্লিট হয়ে গেছে, অংশীদারি কারবার আজ শেষের পথে, এইভাবে এরপরে বীজগণিত ধরবো, বা পাটিগণিত শেষ হয়ে গেল, বীজগণিতের পরে পরিমিতি ধরবো, জ্যামিতি ধরবো, রাশিবিজ্ঞান ধরবো, ত্রিকোণমিতি ধরবো। তো এইভাবে কিন্তু আমাদের চলতে থাকবে, সেটা পরপর আমরা করছি। ওকে, তো জাস্ট আমি বললাম এইগুলো তোমাদের। তো তোমরা যদি সেখানে জয়েন হয়ে যাও, অনেকে জয়েন হয়ে গেছে, খুব উপকারে লাগবে এইটুকু বলতে পারি আমি তোমাদের। খুব ভালো লাগবে তোমাদের। প্রত্যেকটা প্রশ্ন যেমন এখানে পড়াচ্ছি, এইভাবেই কিন্তু আমি ওইখানে ব্যাচে পড়াবো তোমাদের। একদম তুলে নিয়ে যাব এক্সাম অবধি। কিন্তু প্রবলেম হচ্ছে কি, তার জন্য কিন্তু তোমাদের কিন্তু একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, প্রবলেম নয়, ঠিক আছে? একটা অ্যাপ্লিকেশন তোমাদের ডাউনলোড করতে হবে। কোথা থেকে পাবে? গুগল প্লে স্টোরে।
ঠিক আছে, গুগল প্লে স্টোরে তোমরা তোমাদের গার্ডিয়ানকেও জানিয়ে তারপরে করবে, ঠিক আছে। একদম একদম সেফ, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। গুগল প্লে স্টোরে আমার আমার যে ডিএম ম্যাথস WBBSC এটা সার্চ করতে পারো, তাতেও পেয়ে যাবেন, নাহলে ডেসক্রিপশন বক্সে লিংক রয়েছে, ঠিক আছে, অফিসিয়াল ওয়েবসাইটের অ্যাপ্লিকেশন লিংক রয়েছে, ডাইরেক্ট গুগল প্লে স্টোরে ঢুকবে। খুব অল্প টাকার বিনিময়ে আমি চাই যে অঙ্কটাকে পশ্চিমবঙ্গের সমস্ত স্টুডেন্ট শিখুক, প্রত্যেকে মাধ্যমিকে যেন অঙ্কের প্রতি ভালোবাসা তৈরি হয়, তার জন্য একদম অল্প, যে কেউ এফোর্ড করতে পারে ওই প্রাইসটা, কিন্তু যে কেউ কিনতে পারে, এইটুকু বলতে পারি আমি। পুরো সারা বছর ফেব্রুয়ারি মাস অব্দি একই প্রাইস, এই নয় যে মান্থলি দিতে হবে, ফেব্রুয়ারি মাস অব্দি পরীক্ষা অব্দি একই প্রাইস, একদম ন্যূনতম, যেটা কেউ হয়তো এতদিন অব্দি এত কম প্রাইসে পড়ায়নি, ঠিক আছে। তাই বলছি যে দেখছো আমার কেমন পড়ানোর স্টাইল, এটা টেকনিক যদি বুঝতে পারো তো কেনো, একদম বলবো, অনেকে অনেকে ভর্তি হয়ে যাচ্ছে, তোমরা এখনো পর্যন্ত সময় আছে, তোমরা ভর্তি হয়ে যাও, এখানে অ্যাডমিশন হয়ে যাও। তোমাদের আমি বলবো যে খুব উপকারে লাগবে, তোমাদের টাকা আমি ওয়েস্ট হতে দিব না, একদম প্রচুর পরিশ্রম করব তোমাদের সঙ্গে, কিন্তু আমার কথা মেনে চলতে হবে। তো বেশি না সময় নষ্ট করে, তোমাদের যদি জানার প্রয়োজন থাকে 8972440412 এই নাম্বারে কল করে নিবে, ঠিক আছে, ডেসক্রিপশন বক্সেও লিংক রয়েছে। নেক্সট কোশ্চেনে যাব। দেখো, 8 জন ছাত্র এ রয়েছে, 8 জন ছাত্র, 8 জন ছাত্রের প্রাপ্ত নম্বর 11, 17 যা যা দেওয়া রয়েছে। প্রশ্নপত্রে ত্রুটি থাকার কারণে প্রত্যেক ছাত্রের প্রাপ্ত নম্বরের সঙ্গে 5 যোগ করালো, তাদের গড় নম্বর কত? তাহলে আগে আমি এদের গড় নম্বর বের করে 5 যোগ করতে পারি, বা এই নাম্বারগুলোর সঙ্গে 5 যোগ করে করে গড় নম্বরও বের করতে পারি। সব থেকে বেস্ট হবে কি বলতো, সবগুলোর সঙ্গে 5 যোগ করে দাও। দেখো, আগে তো যোগ করেনি, এই নাম্বারগুলো তাদের ছিল, 8 জন ছাত্রের এইভাবে নাম্বার ছিল, এবারে বলছে যে ত্রুটি হয়ে গেছে, প্রশ্নপত্রের ত্রুটি, প্রত্যেক ছাত্রের নাম্বার 5 করে যোগ হয়েছে, তার মানে যার 11 ছিল তার কত হয়েছে, 16 হয়েছে, যার 17 ছিল 7 5 12 22 হয়েছে, যার 23 ছিল তার 5 3 8 28 হয়েছে, যার 12 ছিল তার 17, তারপরে এর 14 হয়ে গেছে, 8 5 23 হয়ে গেছে, 9 5 14 24 হয়েছে, 21 5 কত 26 হয়েছে, ঠিক না ভুল? এটা হয়েছে। এবারে কি করবে, গড় চেয়েছে, গড় মানে কি, যোগ করে 8 দিয়ে ভাগ করে দিব। দেখো, গড় চেয়েছে আমাকে, গড় চেয়েছে, তার মানে এইগুলো কি করব, যোগ করব, এগুলো কি করব, যোগ করব, দিয়ে যতগুলো কতজন স্টুডেন্ট রয়েছে, 8 জন, 8 দিয়ে ভাগ করব। আমি এটা যোগ করে দেখেছি, তোমাদের 280/8 আসবে, ঠিক আছে। শুধু এটা ভাগ করতে হবে আমাকে, আহ 180, সরি, 180, হ্যাঁ, 180/8 আসবে। 8 2 16, 17 18, 8 2 16, 8 5 24, মানে 22.5 হবে তোমাদের, মানে ওই 8 জন ছাত্রের গড় নাম্বার। ক্লিয়ার হয়েছে, এটা ব্যালেন্স। আশা করি তোমরা বুঝতে পারলে। তো কমপ্লিট হয়ে গেল, দেখো 2 নম্বরের প্রশ্ন। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দাও, আর তোমরা কমেন্ট করে জানাও কেমন লাগছে, খারাপ হলেও জানাবে, ভালো হলেও জানাবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে সমস্ত স্টুডেন্ট অঙ্কটাকে অঙ্কের মতো শিখতে পারে, এইটুকু তোমাদের আমি বলবো। মাধ্যমিক যদি তোমরা অঙ্কে তোমরা কি বলবো মাস্টার হয়ে যাও, তাহলে পরবর্তীকালে অঙ্ক নিয়ে তোমাদের টেনশন করতে হবে না, এইটুকু বলতে পারি, ঠিক আছে। তাই বলছি, প্রত্যেককে বলবো বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, সবাই যাতে উপকৃত হয়, আর প্রচুর প্রচুর পরিমাণে ভিডিওটাকে তোমরা বন্ধুদের মধ্যে বলো কেমন লাগছে তোমাদের, কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আর কি বলবো, ঠিক আছে, আজকে এই পর্যন্ত। সাবস্ক্রাইব করে রাখো বাবু, নতুন যদি হও, খুব ভালো লাগবে, খুব উপকারে লাগবে। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে মডেল কোশ্চেন পেপার 8 নিয়ে আলোচনা করব, শর্ট কোশ্চেন। ততক্ষণে পড়াশোনা করো, মন দিয়ে পড়াশোনা করো, পরীক্ষা টেস্ট এক্সাম সামনে চলে এসছে, সময় নষ্ট করো না, সামনে দুর্গাপূজা রয়েছে। তো তার জন্য আজ থেকে একটু ভালো করে পড়ে নাও, ওই সময়টা একটু তো সময় যাবে না, গ্যাপ যাবে, এই সময়টা একটু মন দিয়ে পড়ে নাও, ঠিক আছে। তাতে পুজোর সময় একটু যদি গাফিলতিও দিয়ে দাও কোনো অসুবিধা হবে না, পুজো তো সবাইকে বেরোতে হবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, জয় হিন্দ।